গোল হয়ে যেতে পারে এবং গোল 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 বাই এনরিকি। ব্রাজিলকে কেন ফুটবল পণ্ডিতেরা বিশ্বকাপের ফেভারিট লিস্টে রাখছেন না সেটা আজকের এই মিশর ম্যাচ দেখলে ক্লিয়ারলি বোঝা যায়। আজকের ম্যাচে এত দুর্দান্ত সব সুযোগ তৈরি করা, এত দুর্দান্ত একটা ট্যাকটিক্স কাজে লাগিয়ে শেষ পর্যন্ত একটা সুন্দর ফুটবল উপহার দেওয়ার পরও শেষ পর্যন্ত ব্রাজিলের এই ম্যাচের স্কোর লাইন ছিল 2-1। লাস্ট 15 মিনিট তো পুরো ম্যাচ জুড়ে ইজিপ্টই খেলেছে, ব্রাজিল সেখানে সেকেন্ডারি দলে পরিণত হয়েছিল। এতগুলো চান্স তৈরি করা এবং দুর্দান্ত একটা ফার্স্ট হাফ কাটানোর পরেও এত বাজে একটা স্কোর লাইন নিয়ে শুধুমাত্র ব্রাজিলই ফিরতে পারে। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রেসিশন, তারা ফাইনাল থার্ডে গোল করতে পারে না। যেই পরিমাণ গোল তারা বানায় তার যদি অর্ধেকও তারা গোলে কনভার্ট করে তাহলেও কিন্তু ব্রাজিলের স্কোর লাইন অনেক বড় হয়ে যায়, ম্যাচটা কিন্তু ব্রাজিল ডমিনেট করে। আর এই প্রিসিশনের সমস্যার সমাধান কিন্তু এই বিশ্বকাপে আমি দেখতে পাচ্ছি না, বিকজ রাফিনা ভিনিসিয়াস দুইজনেই কিন্তু প্রিসিশনের দিক দিয়ে দুর্বল। তারা কিন্তু অনেক গোল মিস করে, আমরা যারা বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখি তারা কিন্তু এটা ক্লিয়ারলি বুঝতে পারি। তাছাড়া ইগোর থিয়াগো এই ম্যাচে যতটা ভালো ফিজিক্যাল প্রেজেন্স দেখাতে পেরেছে তার প্রিসিশনের দিক দিয়ে কিন্তু সে দুর্বলতা দেখিয়েছে। সেকেন্ড হাফে এনরিক নেমেছে, তার প্রিসিশনের দিক দিয়ে সে খুব ভালো পারফরমেন্স করেছে, কিন্তু এনরিক বল বিল্ড আপ করার ক্ষেত্রে কিংবা কম্বিনেশন তৈরি করার ক্ষেত্রে কোনো ধরনের ভূমিকায় রাখতে পারেনি, বরং একের পর এক মিস পাস করে দলকে ভুগিয়েছে। ব্রাজিল এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছে যে 26 জন প্লেয়ার নিয়ে যদি ব্রাজিল শুরু করতে পারতো তাহলে কিন্তু ব্রাজিল অনেক ভালো খেলতো, কিন্তু আপনি দলে মাত্র 11 জন প্লেয়ারকে রাখতে পারবেন এবং এই 11 জন প্লেয়ারের মধ্যে কেউই পরিপূর্ণ প্লেয়ার নন। তো এইরকম একটা সিচুয়েশনে আসলেই একটা ভালো 11 খুঁজে বের করা খুব কঠিন। বিশ্বকাপের আগ পর্যন্ত লাস্ট ম্যাচে এসেও ক্লিয়ার কার্লো আনচেলত্তি এখন পর্যন্ত একটা পারফেক্ট একাদশী খুঁজে বের করতে পারেননি। এতে আনচেলত্তির কোনো ধরনের দোষ নেই, বরং ব্রাজিলের প্লেয়ারদের মধ্যেই কোনো স্পেসিফিক কোয়ালিটি আছে কিন্তু একটা পরিপূর্ণ প্লেয়ারের কোয়ালিটি নেই যে তাদেরকে দিয়ে একটা ভালো একাদশ গড়া যায়। সো এইরকম তার 11 জন প্লেয়ার বিশ্বকাপে পরিবর্তন করা যাবে না। সো সেক্ষেত্রে ব্রাজিলকে চিন্তা করতে হবে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করতে হয়। দেখুন, ফার্স্ট হাফে ব্রাজিল কিন্তু খুব সুন্দর একটা স্টাইলে খেলেছিল। ব্রাজিল মোটামুটি একটা 4-3-3 স্টাইলে খেলা শুরু করেছিল, যেখানে লুকাস পাকেতা দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে। সবচেয়ে বেস্ট যে প্লেয়ার ছিল মাঠের মধ্যে সে ছিল একজন ডিফেন্ডার। এটাই বোঝা যায় ব্রাজিলের ফার্স্ট হাফে অ্যাটাকাররা কত দুর্বলতা দেখিয়েছেন গোল করার ক্ষেত্রে। ব্রাজিলের ফার্স্ট হাফে সবচেয়ে বেস্ট প্লেয়ার নিশ্চিতভাবে ইবানেজ, ডিফেন্সিভলি ভালো খেলেছে, অফেন্সিভলি ভালো বল ডিস্ট্রিবিউশন করেছে এবং লং বলে কিন্তু দুর্দান্ত দক্ষতা দেখিয়েছে। কিন্তু মূল সমস্যা সেই গোল করতে না পারা। ব্রাজিলের শুরুর দিকে যে টেকটিক্স ছিল সেটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল, যেখানে ওয়েজলিকে পুরোপুরি একজন রাইট উইঙ্গারের মতো ইউজ করা হয়েছে। রাফিনা ভিতরে এসে খেলেছেন এবং সম্পূর্ণ ফ্রি রোলে খেলেছেন। আজকে কিন্তু রাফিনা একটা ভালো ম্যাচ কাটিয়েছে, যদিও সে গোলটা ফিনিশ করতে পারেনি। এটাই রাফিনার এই ম্যাচের সবচেয়ে বড় দুঃখ হিসেবে থাকবে। ব্রাজিল মোটামুটি শুরুর দিকে ইভানেজ, ডগলাস সান্তোস এবং মার্কিনেসকে নিয়ে একটা মোটামুটি 3 ডিফেন্স স্টাইলের মতো স্টাইল তৈরি করে ফেলেছিল এবং ওয়েজলেভেন একটা রাইট উইঙ্গের মতো খেলছিল। ফলশ্রুতিতে মিশরের প্রত্যেকটা অ্যাটাক হচ্ছিল রাইট দিক এবং এই রাইট ব্যাকের দিক দিয়ে মিশর এই পরিমাণ অ্যাটাক করেছিল যে মনে হচ্ছিল ব্রাজিল একটার পর একটা গোল হজমই করবে শুধু। কিন্তু শেষ পর্যন্ত যখন ওয়েজলি ইনজুর্ড হয়ে যায়, আশা করবো তার ইঞ্জুরিটা সিরিয়াস না, তার কিন্তু একটা গ্রোইন ইঞ্জুরি হয়েছে এবং শেষ পর্যন্ত সে কিন্তু মাঠে কান্নাকাটি করছিল। তার সতীর্থরা সে কিন্তু শেষ পর্যন্ত সান্ত্বনাও দিয়েছেন। আশা করবো তার ইঞ্জুরিটা সিরিয়াস হবে না, বিকজ ব্রাজিলের রাইট উইংয়ে কিন্তু অপশনই নেই। ব্রাজিলের রাইট ব্যাকে ড্যানিলোকে খেলানো ছাড়া এরপর আর কোনো অপশনই থাকবে না। এরপর ড্যানিলো যখন নামলো তখন কিন্তু আর এই রাইট দিক দিয়ে আর কোনো আক্রমণ হয়নি। যতগুলো আক্রমণ হয়েছে মোটামুটি সেন্ট্রাল স্পেস দিয়ে হয়েছে কিংবা লেফট ব্যাকের দিক দিয়ে হয়েছে। সো এখানে কিন্তু ব্রাজিল একটা জিনিস বুঝতে পেরেছে, ব্রাজিলে কোনো প্লেয়ার পরিপূর্ণ প্লেয়ার নয়। ওয়েজলিকে খেলালে ব্রাজিল অ্যাটাকিংলি ভালো খেলবে আর ড্যানিলোকে খেলালে ব্রাজিল ডিফেন্সিভলি ভালো খেলবে। যে কোনো একটাকে ব্রাজিলকে চুজ করতে হবে, যে কোনো একটাকে স্যাক্রিফাইস করতে হবে। সো অপরচুনিটি কস্টটা কিন্তু অনেক বিশাল। সো এই ক্ষেত্রে ব্রাজিল যদি এই ধরনের ফরমেশন আর কখনো খেলে সেক্ষেত্রে কিন্তু ওয়েজলিকে ব্যাকআপ করার জন্য অবশ্যই ব্রুনো গুইমারেসকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, যে কিন্তু এই ম্যাচে আবারও একটা ডাল ম্যাচই খেলেছে। ফাইনাল থার্ডে ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ছিল তাড়াহুড়া করা। একটু স্টেবল হয়ে ব্রাজিল কিন্তু কখনোই আক্রমণে সুযোগ নেয়নি, যেটা কিন্তু সেকেন্ড হাফে ব্রাজিল অনেক স্টেবিলিটি দিয়ে শুরু করেছিল। শেষ দিকে কিন্তু ব্রাজিল ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, বিকজ অনেকগুলো চেঞ্জ করে ফেলেছিল। কিন্তু শুরুর দিকে ব্রাজিল অনেক স্টেবল, আস্তে আস্তে বলগুলোকে কিন্তু শান্তভাবে তৈরি করার চেষ্টা করেছিল। ফার্স্ট হাফে অনেক বেশি তাড়াহুড়ো করছিল, মিস পাসে আমরা দেখতে পেয়েছি। আর এটা ক্লিয়ার, ব্রুনো গুইমারেস, ক্যাসিমিরো এই জুড়িটা কোনোভাবেই যেন মিলছে না, এই দুজনের মধ্যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে না। সো ব্রাজিল এই ধরনের ব্যাড ফিনিশিং যদি কন্টিনিউ করে তারা কিন্তু বেশি দূর যেতে পারবে না। এটা সবচেয়ে বড় সমস্যা। আপনি যত ভালোই ফুটবল খেলুন না কেন, দিন শেষে কিন্তু রেজাল্টটা গোল ডিসাইড করবে। আর গোল না পেলে কিন্তু ব্রাজিলের অন্যান্য যে ডিপার্টমেন্ট আছে, মিডফিল্ড হোক, ডিফেন্স হোক, সেগুলো কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলে। এটা হচ্ছে ফার্স্ট হাফের বেসিক অ্যানালাইসিস। সেকেন্ড হাফে ব্রাজিল কিন্তু অনেকগুলো চেঞ্জেস করেছে এবং এই চেঞ্জেসগুলো কিন্তু পজিটিভলি খুব ভালোই কাজে লেগেছে। ব্রাজিল কিন্তু মোটামুটি একটা 4-4-2 ফরমেশনে চলে গিয়েছিল, যেখানে ফাবিনহো এবং দানিলোকে মূল মিডফিল্ডার হিসেবে খেলিয়ে দুজন উইঙ্গার হিসেবে লুইস এনরিকে এবং রাফিনাকে খেলানো হয়। আক্রমণ ভাগে ম্যাথুস কুনহা এবং এনরিককে শুরু করানো হয় এবং এটা কিন্তু খুব ভালোই চলছিল। কিন্তু দুটো চেঞ্জ করা হয়। প্রথমত দলের মূল ক্রিয়েটার রাফিনাকে সরিয়ে নেওয়া হয়, এরপরে ব্রাজিল কিন্তু ভেঙে পড়ে যায়, স্বাভাবিক ব্যাপার। এরপরে ব্রাজিলই ছিল না, পুরো ম্যাচটা কিন্তু শেষ দিকে নিয়ন্ত্রণ ইজিপ্টই করেছে। ফাবিনহো খুব ভালো একটা ম্যাচ খেলেছে, অনেকগুলো বল স্ন্যাচ করেছে। সামান্য একটা মিস্টেক ছিল আমার চোখে, কিন্তু বড় কোনো মিস্টেক ওর ধরা পড়েনি।
আর লুইস এনরিকে আবার প্রমাণ করলো সে কিন্তু যখন স্টার্ট করে খুব বেশি ভালো না খেললেও যখন সে সাবস্টিটিউট হিসেবে খেলে সে কিন্তু খুব ভালো একটা ম্যাচ খেলে। এবার সেকেন্ড হাফের শুরুর দিকে যে জিনিসটা কাজ করলো এটা কেন ফার্স্ট হাফে কাজ করছে না, প্রথম ম্যাচও সেকেন্ড হাফে কাজ করছে। এটার একটা বড় রিজন হচ্ছে দানিলো সান্তোস, সে কিন্তু দলে একটা এক্সট্রা এনার্জি যুক্ত করে দেয়। তবে দানিলোর সবচেয়ে বড় সমস্যা সেও কিন্তু লম্বা সময় ধরে সার্ভিস দিতে পারে না, সো তাকেও কিন্তু সাবস্টিটিউট হিসেবে খেলানোই বেটার হবে। সো শেষ দিকে মার্টিনেলির ইনক্লুশনটা কিন্তু একদমই কাজে লাগে না, বিকজ মনে হচ্ছে মার্টিনেলি মোটামুটি হারছে, তার কিন্তু এখনও সেই টায়ার্ডনেসটা রয়ে গিয়েছিল। সো এখানে রায়ানকে ইউজ করা যেতে পারতো। এনরিকের যে ব্যাপারে কথা বলতেই হয় তার প্রেসিশন, ব্রাজিলে সে যদি একটা সুযোগ পায় সেটাকেই সে গোলে কনভার্ট করবে, এটা কিন্তু ইগোর দেখো পারে না। আবার ইগোর থিয়াগো যে ফিজিক্যাল প্রেজেন্সটা দিতে পারে, বিল্ড আপে যে সাহায্য করতে পারে, সেটা কিন্তু আবার এনরিক পারে না। সো এই ধরনের নানা সমস্যা কিন্তু কার্লো আনচেলত্তি জর্জরিত হয়ে আছেন। আর শেষ দিকে যে সমস্যাটা হচ্ছিল, ব্রাজিল পজিশনে আনতে পারছিল না। রীতিমতো মিশরের যে ধরনের লব ব্লকে খেলার কথা ব্রাজিল সেই ধরনের লব ব্লকে খেলে শেষ পর্যন্ত রেজাল্ট আনতে পেরেছে 2-1। তাহলে এই ম্যাচে যদি আমরা একটু স্ট্যাটসগুলো তাকাই তাহলে কিন্তু এই ম্যাচ সম্পর্কে আরও ভালো ধারণা পাওয়া যাবে। আমরা যদি দেখি ব্রাজিলের স্টার্টিং লাইন আপ এরকম ছিল। ভিনিসিয়াস একটা ভালো ম্যাচ খেলেছে, তাকে কন্টিনিউ করা হয়নি, কিন্তু ব্রাজিলের জন্য কিন্তু আমি এখন বলতে পারি ভিনিসিয়াস ব্রাজিলের হয়ে ভালোই খেলছে। যদিও রিয়াল মাদ্রিদে সে ফর্ম আনতে পারেনি, কিন্তু সে ভালো খেলছে। প্রবাবলি আজকের সবচেয়ে বেস্ট ম্যাচ কাটিয়েছে, সে কিন্তু অ্যাসিস্ট করেছে, কিন্তু গোলটা পেলে আমার ভালো লাগতো বিকজ কনফিডেন্সটা তার প্রয়োজন ছিল। আমরা যদি তাকিয়ে দেখি 71 মিনিট খেলেছে, কিন্তু তার পাসিং অ্যাকুরেসি খুবই ভালো, 83%, শর্ট অ্যাকুরেসি 100%, প্রসেসেবিলিটিগুলো খুব ভালো হয়নি, কিন্তু ইন্টারসেপশন ভালো করেছে, ডিফেন্সিভলি কিন্তু 6টা রিকভারি করেছে। সো দিস ইজ গুড। যে ক্যাসিমিরোকে নিয়ে কিছুদিন আগে আমরা বলছিলাম বেস্ট মিডফিল্ডার, সে কিন্তু লাস্ট 2 ম্যাচে খুব বাজে খেলেছে, খুবই বাজে। সো তার কিন্তু আবার ডাউনফল শুরু হয়ে গিয়েছে। ব্রুনো গিমারেজ অ্যাসিস্ট করার কারণে তার কিন্তু এত হাই একটা রেটিং আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ওভারঅল পারফরমেন্স আমার মনে হয় না ব্রুনো গিমারেজের লেভেলে ছিল। মাত্র একটা শটে করেছি এত সময় ধরে খেলে। তারপরে ড্রিবলিং 50%, অ্যাকুরেট প্রসেস একদমই নেই, এক লং বল 0। আপনি যদি ডিফেন্সিভলিও দেখেন মাত্র একটা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, একটা ট্যাকল, আর কিছুই নেই, 6টা রিকভারি ছাড়া কিছুই নেই, সব কিন্তু 0-0-0। সো আমি জানি না ব্রুনো গিমারেজ এখনও ইনজুরির সেই এফেক্টটা রয়েছে কিনা। ইভানেস কিন্তু ব্রাজিলের হয়ে সবচেয়ে বেস্ট ম্যাচটা খেলেছে। ইভানেসের পাসিং অ্যাকুরেসি দেখেন 100%, একটাও মিস পাস করেনি। কিন্তু এত ভালো বল ডিস্ট্রিবিউটার কিন্তু ব্রাজিলের রেয়ার পাওয়া যায়। অপোনেন্টের বক্সে কিন্তু তার টাচ তেমন থাকার কথা না। ডিফেন্ডার 57টা টাচ করেছে, 6টা ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, 4টা ট্যাকেল, একটা ক্লিয়ারেন্স এবং হেডেড ক্লিয়ারেন্স একটা, 6টা রিকভারি, ডুয়েল জিতেছে 4টাই। সো দুর্দান্ত একটা ম্যাচ খেলেছে ইভানেস। সো ইভানেস কিন্তু স্টার্টিং 11-এ ঢোকার জন্য অনেক বড় একটা বার্তা দিয়ে দিল কার্লো আনচেলত্তিকে। ডগলাস সান্তোস অ্যাজ ইউজুয়াল বেস্ট একটা পারফরমেন্স দিয়েছে। তাকে সরিয়ে নেওয়ার পরে আমরা দেখেছি যখন আলেক্সান্দ্রো মাঠে নেমেছে ব্রাজিলের খেলা সম্পূর্ণ ধ্বংসই হয়ে গিয়েছে। মিশরের বিপক্ষে শেষ দিকে তো ব্রাজিল মোটামুটি একদম খুদে সেই দলগুলোর মতো লো ব্লকে খেলেছে, মোটামুটি গা বাঁচিয়ে খেলার মতো। সো ডগলাস সান্তোসের গুরুত্ব কতটুকু সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। পাসিং অ্যাকুরেসি 92%, অ্যাপিক। লং বল একটা খেলেছে, একটাই পারফেক্ট ছিল, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন 6টা, ব্লক ছিল, 0 ক্লিয়ারেন্স ছিল, 4টা হেডেড ক্লিয়ারেন্স, 2টা ইন্টারসেপশন, একটা এবং রিকভারি ছিল একটা। ডুয়েল যদি দেখি সে একটা রিকভারি করেছে। সো দুর্দান্ত কিন্তু ছিল। মার্কিনোস, তাকে নিয়ে আমার কিছুই বলার নেই। এমন একটা প্লেয়ার যে এত বড় বড় লিগে খেলেছে, এত লম্বা সময় ধরে খেলেছে, কিন্তু বাচ্চাদের মতো কাজকর্ম করে, প্রেশার সিচুয়েশনে কোনো কাজই করতে পারে না, পেনাল্টি থেকে শুরু করে সব কিছু নিয়ে। সো তার কারণে কিন্তু ব্রাজিল একমাত্র গোলটা হজম করেছে। সো কী বলবো আর মার্কিনোস সম্পর্কে। অ্যালিসন, মানে আমি জানি না, ওর ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছে, নিয়ে কোনো সন্দেহই নেই। এই ধরনের একটা গোল আসলে সেভ করার উপযোগী ছিল। গোলটা কিন্তু সেভ করা যেত, তার রীতিমতো পায়ের নিচ দিয়ে বলটা গিয়েছে। অত্যন্ত স্লো গতির বল ছিল, এত শক্তিশালী বলও ছিল না, প্রিসিশনও তেমনভাবে ছিল না। সো কিছু বলার নেই। এখানে কিন্তু স্ট্রেচিংয়ের দিক দিয়েও কিন্তু অ্যালিসন পিছিয়ে পড়েছে। ওভারঅল ব্রাজিলের গোলকিপিং সমস্যা কিন্তু খুবই তাড়াতাড়ি কোনো সমাধান আসছে না এবং বিশ্বকাপে এটা ভোগাতে পারে। এই ছিল ব্রাজিলের স্টার্টিং 11। এরপরে যাদেরকে নামানো হয়েছে, বিশেষ করে ড্যানিলো, আমাকে কিন্তু ড্যানিলো মোটামুটি ইমপ্রেস করেছে, খুব ভালো খেলেছে, কয়েকটা মিস্টেক ছাড়া, তার বয়সের এফেক্টটা ছাড়া মোটামুটি খুবই স্টেবল। এবং কার্লো আনচেলত্তি কেন এই প্লেয়ারটাকে নিয়ে আসছেন এখন বোঝা যাচ্ছে, যখন প্রয়োজন পড়বে যে কোনো ফরমেশনে তাকে খেলানো যাবে। ওয়েবারটন ডিসেন্ট খেলেছে, খুব বেশি আমার সুযোগ সে পায়নি। গ্লেসন ব্রেমার আরেকটা জঘন্য ম্যাচ খেলেছে। সো ব্রেমার কিন্তু একজন এলিট লেভেলের যে ডিফেন্ডার নয় সেটা ক্লিয়ারলি বোঝা যায়, তার কিন্তু প্রচুর মিস্টেক হয় অ্যান্ড এগুলো কিন্তু ভোগায়। লিও পেরেরা কিন্তু এই ম্যাচে ডিসেন্ট খেলেছে, তার কিন্তু সুযোগ বেশি হয়নি। ড্যানিলো কিন্তু শুরুর দিকে এসে কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিল, কিন্তু সেই ড্যানিলোই ম্যাচের শেষ দিকে এসে একদম ডাল হয়ে পড়েছে। সো এটা কিন্তু একটা বাজে লক্ষণ। এনরিক গোল করেছে, কিন্তু তারপরে মিস পাস। আমরা যদি এনরিকের স্ট্যাটগুলো দেখি, 45 মিনিট খেলেছে, একটা গোল করেছে। দেখুন পাসিংয়ে করেছি মাত্র 67%, এত বাজে। সো মিস পাস কী পরিমাণ করেছে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। শর্ট একটাই ছিল, সেটাই গোল হয়েছে। কিন্তু তারপরে আমরা দেখতেই পাচ্ছি ডিফেন্সিভ কন্ট্রিবিউশন 2টা ছিল, এগুলো কিন্তু ভালো, বাট এই যে মিস পাস, এটা হচ্ছে তার সবচেয়ে বড় সমস্যা। মেথিস কুনহা, ও লিটারালি অনেক কষ্ট করে কিন্তু দিন শেষে কিন্তু রেজাল্ট আনতে পারে না। পাসিংয়ে করেছে 78%, একজন এই ধরনের প্লেয়ারের কাছ থেকে আশা করা উচিত না। সো আরেকটা বাজে ম্যাচ মেথিস কুনহার।
আলেকজান্দ্রো সবচেয়ে জঘন্য প্লেয়ার প্রবাবলি, তার মাঠে আসার পর থেকে কিন্তু ব্রাজিলের ডাউনফল শুরু হয়ে যায় এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি আজকে একটা বাজে ম্যাচ কাটিয়েছে। প্রবাবলি তার কিন্তু সেই টায়ার্ডনেস ছিল, আমি তাকে দৌড়াতেও তেমনভাবে দেখিনি, তবে একটা গোলের সুযোগ ছিল সেটা কাজে লাগাতে পারেনি। অপরদিক দিয়ে মিশরের কথা বললে তারা খুব বেশি ভালো খেলেনি, তারা কিন্তু রিসেন্টলি কিন্তু স্পেনের বিপক্ষে একটা ড্র করে এসেছে। সো স্পেনের মতো দল যারা হট ফেভারিট তাদের বিপক্ষে ড্র করে এসেছে, আর ব্রাজিল তাদের বিপক্ষে জিতছে। প্রবাবলি যদি ব্রাজিল প্রেসিশন ভালো থাকতো তাহলে ব্রাজিল কিন্তু আজকে 5-6 গোলে জিততো। সো এই ম্যাচ থেকে খুব বেশি হতাশ হওয়ারও সুযোগ নেই, তারপর এই ম্যাচ থেকে খুব বেশি অর্জনেরও সুযোগ নেই কিন্তু। সো ব্রাজিলের মরক্কো ম্যাচও আমি মনে করি কিছু পরীক্ষা নিরীক্ষা চলবে, বিকজ ব্রাজিলের এখনও একাদশটা সিলেক্ট করা হয়ে ওঠেনি। এবং প্লেয়ারদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো, ব্রাজিলের ফার্স্ট হাফে যে পারফরমেন্স ছিল, যদি ব্রাজিল গোলে কনভার্ট করতে পারতো আজকে কিন্তু আমরা অন্যরকম টোনে কথা বলতাম। সো এই প্রিসিশন নিয়ে কাজ করতে হবে, প্লেয়ারদের সাইকোলজির উপর কাজ করতে হবে, বিকজ প্রেশার সিচুয়েশনে প্লেয়াররা উল্টাপাল্টা কাজ করছে, তাড়াহুড়ো করছে, আস্তে আস্তে তারা কামলি কিন্তু কাজগুলো করতে পারছে না। সো বিশ্বকাপের আগে ব্রাজিলের সবগুলো প্রস্তুতি ম্যাচ যা আমরা দেখলাম, ক্রোয়েশিয়া, ফ্রান্স, মিশর এবং পেনামা, সবগুলো মিলিয়ে একটা কথা বলা যায়, ব্রাজিল বিশ্বকাপের ফেভারিট নয়, এটা আমাদের মানতে হবে। দ্বিতীয়ত, ব্রাজিল বিশ্বকাপ জিততে পারবে না এরও কোনো আসলে ভিত্তি নেই। ব্রাজিল মোটামুটি একটা মাঝামাঝি স্তরে থেকে এই প্রস্তুতি সেশনটা শেষ করলো। সো এইটাই হচ্ছে ফাইনাল থট। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।